rules that guide behavioral and action. মানে এথিক্স এটা মানুষের মধ্যে গ্রো করে, যেটা নাকি তাকে সারা জীবন গাইড করে, তাকেই এথিক্স বলা হয়। হ্যাঁ, যে নীতির উপরে সে চলবে, সারা জীবন চলতে পারে, সেই যে নাকি সে এটা তার মধ্যে তৈরি হয়। যেমন অনেক সময় শোনা যায় যে তার বাবা মা হয়তো তাকে এমন ভাবে গাইড করছে যে সে কখনোই ঘুষ খায় না বা অনৈতিক কাজ করে না। এরকম অনেক ঘটনা শোনা যায় যে সে যতই কষ্ট হোক সে কখনো ঘুষ খায় না। যেমন আমাদের কিছুদিন আগে একজন ইঞ্জিনিয়ার, এই যে গাজীপুরে এক ইঞ্জিনিয়ারকে হত্যা করলো, সে ঘুষ খায়নি বলে, দেখছো বোধহয়। তো নিশ্চয়ই সে শুধু যে ইউনিভার্সিটি থেকে শিখছে তা না, ফ্যামিলি থেকেও কিছু শিখছে। তো এইটাকে বলা এথিক্স। আর ল হলো বাইন্ডিং কোডস অফ কন্ডাক্ট ফর্মালি রিকগনাইজ এন্ড এনফোর্সড। মানে আইন তাকে বলা হবে যেটা নাকি মানুষকে গাইড করবে, যার যার মাধ্যমে বা যে সমস্ত রুলস এর মাধ্যমে সে নিজেকে কি করা যায় পরিচালিত করবে, বা একটা নিয়মের মধ্যে সে পরিচালিত হবে। যেমন কোনো কোম্পানিতে যদি কেউ চাকরি করে, তাহলে সেই কোম্পানির যে নিয়ম কানুন রয়ে গেছে, যে পলিসি আছে, যে রুলস রেগুলেশন আছে, সবগুলোই তাকে মানতে হয়। এই হইলো তিনটা জিনিস। এই তিনটার মধ্যে কিছুটা রিলেশন আছে। যেমন কিছু জিনিস আছে লিগাল এবং কিছু ইলিগাল, আবার কিছু আছে এথিক্যাল এবং আনএথিক্যাল। এদের মধ্যে রিলেশন আছে। কিছু জিনিস আছে লিগাল এবং এথিক্যাল। সে এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হলো লিগাল বাট আনএথিক্যাল, লিগাল বাট আনএথিক্যাল। আর এইটুকু হলো, এইটা হইলো ইললিগাল বাট এথিক্যাল। এই অংশটুকু যে হয় তাহলে এইটুকু হবে ইললিগাল বাট এথিক্যাল। তাহলে এটাকে বলা হয় আনএথিক্যাল বাট লিগাল, এন্ড ইন দিস এরিয়া দিস ইজ এথিক্যাল বাট ইললিগাল। এরকম কিছু বিষয় রয়ে গেছে। আচ্ছা, এথিক্যাল থিওরিজ অফ কোলবার্গ, অর্থাৎ মানুষ যে বিষয়গুলো শিখে ছোটবেলা থেকে, তার কিছু থিওরি দিয়েছেন কোলবার্গ নামে এক ব্যক্তি। যে মানুষের যে লার্নিং স্টেজ, অর্থাৎ মানুষ ছোট বাচ্চা বয়স থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে কিছু লার্নিং হয়। তো এই কোলবার্গ থিওরি আছে অফ মরাল রিজনিং ডেভেলপমেন্ট। মানুষের মধ্যে যে মরাল ডেভেলপমেন্ট হয়, সেই মরাল ডেভেলপমেন্ট এইটা হলো বাচ্চা বয়স থেকে আস্তে আস্তে তার মধ্যে ডেভেলপ হয়। এর মধ্যে 6টা স্টেজ আছে এবং 3টা লেভেল আছে। 6টা স্টেজ অ্যাক্রস 3 লেভেলস অফ moral development. Moral reasoning is not learned but constructed through interaction with society and environment. এই যে ডেভেলপমেন্টটা হয়, সে কি কয়, মানুষের সাথে মিশার দ্বারা, তার বন্ধুর সাথে মিশে, সোসাইটির সাথে মিশে, পরিবারের সাথে মিশে, তো আস্তে আস্তে তার মধ্যে অনেক কিছু ডেভেলপ হয়। আমরা ছোটবেলায় অনেক সময় অনেক টিচারের কথা অথবা অনেক বড় ভাইয়ের কথা অথবা বাবা মার কথা এমন ভাবে আমাদের মধ্যে গেঁথে যায়, যেটা নাকি তার মধ্যে একটা moral learning হয় তার মধ্যে। Some environmental factors that may affect the speed of development. কিছু এনভায়রনমেন্টের কারণে, যেমন আমি একবার তাবলিগে গেলাম, তো সেখানে আমাদের এই ডুয়েটেরই একজন এই যে হলের যে বয় আছে, এরকম একটা বয়ও সে গেল। আবার কিছু ছাত্র, এই যে এইটে পড়ে, এরকম এক ছাত্র, দুজন ছাত্র ছিল যারা যে কি বলে জেএসসি পরীক্ষা দিয়ে গিয়েছিল। এই দুইজনের মধ্যে যখন কিছু শিখাচ্ছিলাম আমরা, তো তখন দেখা গেল যে নাকি বয় সে কোনোভাবেই সে রিপিট করতে পারছে না। কিন্তু ক্লাস 8-এ যে পড়ে, সে দেখা গেল একবার বা দুইবার বলার পরে সে ওইটাকে রিপিট করে দিচ্ছে বা তার মুখস্থ হয়ে যাচ্ছে এবং সে এটাকে রিপিট করতে পারছে, কিন্তু ওই ছেলেটা পারছে না। তো তখন আমি চিন্তা করলাম যে কেন তার মধ্যে এই ডেভেলপমেন্টটা হচ্ছে না, অথচ এই ইয়ের মধ্যে হচ্ছে, কি বলে, যে ক্লাস 8-এ
পরীক্ষা দিয়ে আসছে, সে খুব দ্রুত সে লার্ন করছে। এই লার্নিংটা কেন হয়েছে? যে ছেলেটা নাকি সে হয়তো একটা এই ছোটবেলা থেকে একটা কাজের মধ্যে ছিল, অর্থাৎ সে রান্না বান্নায় হেল্প করে, ডাইনিং এ ছাত্রদেরকে খাওয়া দাওয়া হেল্প করে। তো ফলে তার মধ্যে ওই জিনিস ছাড়া অন্য কিছু শেখার মতো তার মধ্যে এই এনভায়রনমেন্টই নাই। অন্য কিছু যে দিন সম্পর্কে হোক বা দুনিয়াবি অথবা কোনো এডুকেশন কোনো কিছুই তার মধ্যে ডেভেলপ হচ্ছে না। একটা কথা বললেও সে জিনিসটাকে ক্যাচ করতে পারছে না। তাহলে মানুষ এনভায়রনমেন্ট থেকে অনেক কিছু শিখে। এবং এই যে বাচ্চাদের যে একটা লার্নিং এর স্টেজ, যে জিনিসটা ছোটবেলায় না শিখে মানুষ, পরবর্তীতে সেই জিনিসটা শেখানো কিন্তু অনেক কঠিন হয়ে যায়। কারণ বাচ্চা অবস্থায় যদি একজন সাঁতার শিখে ফেলে, তো বড় অবস্থায় তার আর সাঁতার শেখা কোনো তারা আর তখন আর এটা নিয়ে টেনশন করতে বড় হয়ে সাঁতার শেখা তার জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ? সাইকেল চালানোর ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা যদি সাইকেল চালায়, এটা তার ন্যাচারাল ডেভেলপমেন্ট হয়ে যায়। কিন্তু বড় হয়ে যদি সে এটা শিখতে চায়, তাহলে তাকে অনেক পরিশ্রম করতে হয় বা তাকে অনেক শ্রম দিতে হয়। এরকম সবকিছু লার্নিং এর স্টেজে কিছু বিষয় রয়ে গেছে। এই স্টেজ গুলাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে তাহলে এরকম হয় যে একটা হইলো প্রি কনভেনশনাল লেভেল, আরেকটা হলো কনভেনশনাল লেভেল, আরেকটা হলো পোস্ট কনভেনশনাল লেভেল। পোস্ট কনভেনশনাল লেভেল পোস্ট কনভেনশনাল লেভেল পোস্ট কনভেনশনাল লেভেল এবং প্রত্যেকটা লেভেলের আবার দুইটা করে স্টেজ আছে। এগুলো একটু একটু মনে রাখতে হবে তোমাদের হয়তো। হ্যাঁ, আবার এই প্রি কনভেনশন এটা আমরা একটু একটু পরে দেখবো, আগে স্টেজ গুলো একটু দেখি। তারপরে কনভেনশনের মধ্যে দুইটা স্টেজ। প্রথম সরি প্রি কনভেনশনের মধ্যে তার মধ্যে পানিশমেন্ট এবং ওবিডিয়েন্স এর একটা বিষয়। একটা কোনো দোষ করলে যেন তাকে শাস্তি দেওয়া হয়, আর যদি সে মেনে যায় তাহলে তাকে হয়তো রিওয়ার্ড সে পাবে। ইন্ট্রুমেন্টার রিলেটিভিস্ট ওরিয়েন্টেশন, সে তার কোনো পাশের কাছ থেকেও কারো কাছ থেকে কিছু কিছু শিখে। একটা কনভেনশনাল হলো ইন্টারপার্সোনাল। অর্থাৎ সে সমাজের সাথে কিছুটা রিলেশন হবে, এবং শুধু ব্যক্তি না, এটা হলো ব্যক্তি নির্ভর। এই যে প্রথম স্টেজটা ছিল ব্যক্তি নির্ভর, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার ছিল। তো কনভেনশনাল সে শুধু নিজেকে না, আশেপাশের অনেক কিছুর সাথে সে ইনভলভ হবে স্টেজ 2 তে। আর স্টেজ 3 তে, সরি লেভেল 3 তে এসে দুইটা স্টেজ, একটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট, লিগালিস্টিক ওরিয়েন্টেশন। তার মানে তার মধ্যে আস্তে আস্তে কি বলা যায়, পুরা দেশ এবং বিশ্বকে নিয়ে চিন্তা ভাবনা করার, এবং ইউনিভার্সাল অর্থাৎ সারা বিশ্বের উন্নতি হয়, সারা দেশের উন্নতি হয় এইরকম। অর্থাৎ মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, তখন শুধু শুধু ব্যক্তি এবং সমাজ না, বা দেশ এবং বিশ্ববাসীকে নিয়েও চিন্তা করার একটা বিষয় আসে। এইরকম এই তিনটা লেভেলে 6টা স্টেজে মানুষের লার্নিং হয়। যেমন আমি শুনেছি যে ওই যে ইন্দিরা গান্ধী যে ছিল, ইন্দিরা গান্ধী নাম শুনছো তোমরা সবাই, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবার নাম ছিল জওহরলাল নেহেরু। তো উনি তার মেয়েকে শত শত চিঠি লিখতেন ওই রাজনীতি করাকালীন, বা মেয়ে যখন পড়াশোনা করতো তখন শত শত চিঠি দিয়ে মেয়েকে অনেক কিছু শিখিয়েছেন ওই চিঠির মাধ্যমে, এবং তাকে শিখাইছেন। তো যাতে করে সে সমাজ দেশ এবং পুরা বিশ্বকে কি করতে পারে, নেতৃত্ব দিতে পারে, এরকম আস্তে আস্তে তার বাবা তাকে শিখিয়েছে। আচ্ছা, এই লেভেল গুলো আমরা একটু একটু যদি ডিসকাশন করি তাহলে কেমন আসে। সেটা হলো ফার্স্ট হলো প্রি কনভেনশনাল স্টেজ। সেটা হলো দিস ইজ এ ড্রাইভিং মেকানিজম, দ্যাট মিনস সেলফ সেন্টার্ড। অর্থাৎ মানুষ যখন বাচ্চা হয় তখন হয়তো ব্যক্তি নিজেকে নিয়েই সবসময় মানুষ চিন্তা করে, নিজের খেলনা নিয়ে কোনো কাউকে দিবে না, নিজেরটা নিজের রাখবে। একটা খেলনা নিয়ে দেখা যায় বাচ্চারা ঝগড়া করে, একটা বই নিয়ে হয়তো নিজের কাউকে দিবে না, এরকম একটা মেন্টালিটি বাচ্চাদের মধ্যে গ্রো করে। কিন্তু তার পরবর্তীতেই দেখা যায় যে না, সে দিচ্ছে, তার খেলনা আরেকজনকে দিচ্ছে, বা শেয়ার করার একটা মন মানসিকতা তৈরি হয়, ইন্টারপার্সোনাল ইন্টারেস্ট। হ্যাঁ, এবং কিছু কিছু পুরস্কার পাওয়ার একটা আশা। হ্যাঁ, মায়ে যদি তাকে শাস্তি দেয় কোনো কাজ করলে, কোন একটা দোষ করলে যদি শাস্তি দেয়, সেখান থেকে যে শিখে সেই কাজটাকে সে অ্যাভয়েড করার চেষ্টা করবে।
তারপর ইন্টারপার্সোনাল সোসিয়েটাল রুলস আর নট কনসেপচুয়ালাইজ। এই যে প্রি কনভেনশনাল স্টেজে সমাজ বা সমাজের সাথে কোনো রিলেশনশিপ নেই, এইটাতে হলো শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক বিষয়াদি, এটাকে বলা হয় প্রি কনভেনশনাল স্টেজ। এটাকে প্রি মরাল লেভেলও বলে। কোলবার্গ থিওরিকে এটা থেকে প্রি মরাল লেভেল বলা হয়। একদম বাচ্চা বয়সে যেটা মানুষের মধ্যে তৈরি হয় সেটা হলো প্রি মরাল স্টেজ। এটার মধ্যে প্রথম স্টেজ আছে ওবিডিয়েন্স। ওবিডিয়েন্স হলো কনসিকুয়েন্স অফ অ্যাকশন ডিটারমিন ফিউচার বিহেভিয়ার। অর্থাৎ তার মধ্যে যে জিনিস তাকে বাধ্য করে, তাকে গাইড করতে বাধ্য করে, সেই জিনিসটা সে মানা শিখে। যেমন মা তাকে মারে একটা কাজ না করলে, বা একটা দোষ করলে যদি তাকে মারে, তখন তার মধ্যে থেকে একটা বাধ্যতা অর্থাৎ মান্যতা শিখায়। আর একটা হলো কুইড প্রো কিউ, মানে এটা হলো ক্ষতিপূর্ণ কোনো বিষয়, কোনো কাজ যদি ক্ষতিপূর্ণ হয়, সে হয়তো শুরুতে সে বুঝে না, কিন্তু তাকে যদি এইটাকে যদি তাকে টিচ করা হয়, অর্থাৎ যে সে যে ভালো কাজ করলে তাকে পুরস্কার দেওয়া হয়। যেমন অনেক সময় বাচ্চাদেরকে চকলেট দিয়ে অথবা কোনো খাবারের কিছু দিয়ে তাকে স্কুলে পাঠানো। হ্যাঁ, তারপরে এরকম হ্যাঁ তুমি যদি এটা করো তাহলে তোমাকে এইটা দিব, এইভাবে তাকে আস্তে আস্তে তাকে একটু টিচ করা হয়, তাকে শেখানো হয়, লেসন দেওয়া হয়। এটা গুড বিহেভিয়ার রেজাল্টস ইন আদার্স অ্যাকশনস দ্যাট স্যাটিসফাই ওয়ানস পার্সোনাল নিডস। রিওয়ার্ড আর প্রাইমারি মোটিভেটরস। অর্থাৎ ওই যে কোনো ভালো কাজ করলে তাকে পুরস্কার দেওয়া, এটাকে বলা হয় রিওয়ার্ডস। An interpersonal interaction is important only to the extent that the situation can be manipulated for personal benefit. অর্থাৎ ইন্টারপার্সোনাল তখন এই লেভেলে নাই, শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করে, অন্যের সাথে ইন্টারাকশন ওইটুকুই করে যে যেমন কাউকে খেলনা সেই দেয় যে নাকি তার খেলনা দেয়, এইরকম। অর্থাৎ কাউকে দিবে যদি তার বন্ধু যদি তাকে সে হেল্প করে অথবা তাকে শেখায়, তখনই তার সাথে তাকে নিজের জিনিস দেয়। তো এই যে লার্নিং, এটা হইলো প্রি কনভেনশনাল স্টেজ, অর্থাৎ নিজেকে নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে সবসময়, এটা হলো প্রি কনভেনশনাল স্টেজ। কনভেনশনাল স্টেজ হইলো, এটা হইলো লেভেল ইজ রুল কনফর্মিটি লেভেল। Kohlberg considered those in this level as starting to recognize themselves as a part of larger society. প্রথমে যখন সে বাচ্চা ছিল তখন তো সে নিজেকে নিয়ে চিন্তা করতো, কিন্তু আস্তে আস্তে সে মনে করে যে সে শুধু একা নয়, তার সোসাইটি সমাজের কাছেও সে দায়বদ্ধ আছে। সমাজের কোনো যদি ভুল দেখে তাহলে সে এটাকে কি করে, সেটাকে সে প্রতিবাদ করে অথবা সেটাকে শুধরানোর চেষ্টা করে। যেমন আমাদের ডুয়েটে ক্লিন ক্যাম্পাস ঘোষণা করার পরে আমাদের বাচ্চাদেরকেও, আমাদের ডক্টর কাশেম স্যার উনি বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়াইছেন। আমরাও শিখাইছি যে ময়লা রাস্তায় দেখলে এটা তুলে ওই ডাস্টবিনে ফেলবা। তো এখন অন্য কোনো বাচ্চা যদি ময়লা বাহিরে ফেলতো, তো তখন তারা এটা তাকেও বলতো, আবার এটা কাশেম ভাই যেহেতু ওয়েলফেয়ার কি বলে ক্যাম্পাস ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান, ওনাকেও বলে দিত। ফলে কি হতো, মানে এখন কিন্তু ময়লা রাস্তায় দেখা যাচ্ছে না। এই যে একটা সে যে সমাজের অংশ, ময়লা বাইরে ফেলা যাবে না, এই যে তখন যখন এখন 9 বছর বয়সে এখন একটা বোঝা শুরু করছে, না শুধু আমি একা না, ময়লা হইলে রাস্তা খারাপ দেখা যাবে, এটা সে বোঝা শুরু করছে। এটা হলো কনভেনশনাল স্টেজ। হি ইজ দ্য পার্ট অফ দ্য সোসাইটি। এই যে লার্নিং স্টেজ, এটাকে বলা হয় কনভেনশনাল স্টেজ। এইটা এখানে হলো ট্রাস্ট এন্ড লয়ালটি। হ্যাঁ, এখানে সে যাকে ট্রাস্ট করবে তার কাছে অনেক কথা সে বলবে, এবং সে যে সমাজের নাগরিক বা দেশের নাগরিক সেটা সে বুঝবে। রিকগনিশন অফ আদার্স ফিলিং, অন্যের দুঃখ কষ্ট সে বোঝার চেষ্টা করবে। একটা বয়সে তো শুধু নিজেকে নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু এখন তার বন্ধু যদি অসুস্থ হয় তাহলে সে দেখতে যায়, অথবা তার কোনো হেল্পের দরকার হইলে তার একটা কিছু নাই, তো সে দেখা যায় যে তাকে কিনে দিচ্ছে, এরকম একটা। অর্থাৎ মানুষের মধ্যে একটা অন্য জনকে হেল্প করার একটা মেন্টালিটি তৈরি হয়। এটা হলো কনভেনশনাল স্টেজ। এটা হলো সোসিয়াবিলিটি, অর্থাৎ সে মিশুক প্রকৃতির তৈরি হয়। এই লেভেলে দুইটা জিনিস, একটা সোসিয়াবিলিটি আর একটা ল অ্যান্ড অর্ডার মানার একটা টেন্ডেন্সি তার মধ্যে তৈরি হয়। এইটাকে বলা হয় গুড বয় অ্যান্ড নাইস গার্ল ওরিয়েন্টেশন। তার মানে দেখা যায় যে একটা বাচ্চা তার বন্ধুর সাথে, যার যে তার কথা শুনে এবং সেও তার কথা শুনে, এইভাবে। এখন
দেখা যায় যে আমার ছেলে হয়তো কারোর সাথে মিশতেছে, তো আমার ছেলে তো তার কথা শুনছে, কিন্তু সে আমার ছেলের কথা শুনছে না। তো আস্তে আস্তে তার সাথে একটা দূরত্ব পয়দা হয়। তার সাথে আর সে মিশে না, তাকে অ্যাভয়েড করে চলে। এই যে অর্থাৎ একটা বন্ধুর সাথে যে অর্থাৎ একটা সোশ্যাল রিলেশনশিপ, এইটা আস্তে আস্তে গ্রো করে, তার মধ্যে একটা ক্লোজ ফ্রেন্ড একটা রিলেশনশিপ তৈরি হয়। এইটা হলো কনভেনশনাল স্টেজে। এবং ল অ্যান্ড অর্ডার কে সে শেখা শুরু করে যে কোনটা মানতে হয়, কোনটা মানতে হয় না, যে রাস্তার ডান দিক দিয়ে চলতে হবে। যেমন আমি কোরিয়াতে দেখছি না, অনেক জায়গায় দেখছি যে এমনকি কুকুর এবং বাচ্চারাও তারা এই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে, যখন নাকি সিগন্যাল পড়ছে তখন রাস্তা পার হচ্ছে। আমাদের দেশে তো ওইরকম ক্রসিংও নাই আর সিগন্যালও নাই, যে কারণে একটা সমস্যা। কিন্তু যেখানে যে সমস্ত দেশে, জাপান, কোরিয়া, অনেক উন্নত দেশে দেখা যাচ্ছে যেখানে সিগন্যাল সিগন্যাল হচ্ছে, কি বলে, ট্রাফিক সিগন্যাল দেখে একটা কুকুরও পার হচ্ছে এবং বাচ্চারাও সেটা ফলো করছে। এই যে ল অ্যান্ড অর্ডার মানার একটা টেন্ডেন্সি, এইটাও এই লেভেলে তৈরি হয়। ওবে দি লেটার অফ দি ল। এবং ওই যে কোন দিক দিয়ে পার হইতে হবে, আমরা কিছুদিন আগে একটা ফেসবুকের একটা ইয়েতে দেখলাম যে একটা কুকুরও ওয়েট করতেছিল যতক্ষণ পর্যন্ত যেটা জেব্রা ক্রসিং এর ওইটা গ্রিন সিগন্যাল না আসছে, ততক্ষণ পর্যন্ত তারা করেনি, সেই কুকুরটা রাস্তা পার হয়নি। হ্যাঁ, রাস্তা পার হয়নি। তো এই যে ল অ্যান্ড অর্ডার মানার যে টেন্ডেন্সি, এইটা কনভেনশনাল স্টেজে আস্তে আস্তে মানুষের মধ্যে গ্রো করে। সোশ্যাল সিস্টেম ইজ স্টেবল অ্যান্ড প্রেডিক্টেবল। কনফার্মেশন টু ল ইজ কনস্ট্রেন্ট অ্যাজ মোরাল অ্যান্ড কারেক্ট। যেটা মানা উচিত সেটা আস্তে আস্তে তার মধ্যে একটা মানার যোগ্যতা তৈরি হয়, এবং যেটা করলে শাস্তি হয়, যেমন টিচার যদি কোনোটাই শাস্তি দেয়, পা উঁচু করে দাঁড়ায় রাখলো, সে দেরি করে ক্লাসে আসছে তো তাকে বাইরে দাঁড়া করে রাখলো। এখন তো অনেক জায়গায় বেদ টেদ নাই, যেমন ডুয়েট স্কুলে কেউ যদি দেরিতে করে যায় তাহলে তাকে বাইরে দাঁড়া করে রাখে অথবা মাঠে দাঁড়া করে রাখে। তো এই যে তাহলে তার মধ্যে একটা গিলটি ভাব তৈরি হয়, সে আর কখনো ক্লাসে দেরি করে না। এই যে একটা নিয়ম মানার যে একটা টেন্ডেন্সি, এটা কনভেনশনাল স্টেজে আস্তে আস্তে মানুষের মধ্যে গ্রো করে। পোস্ট কনভেনশনালে ওইটা হইলো সে প্রিন্সিপল মানুষ হবে, প্রিন্সিপল অর্থাৎ তার মধ্যে কিছু নীতি আদর্শ, সে শুধু একা না, সমাজ এবং সোসাইটি এবং দেশ ও জাতির জন্য তাকে কিছু করতে হবে, এটাকে বলা হয় পোস্ট কনভেনশনাল স্টেজে। Culver consider this in this level as consciously validating society's law while developing their own universal ethical principles. তার নিজের মধ্যে আস্তে আস্তে কিছু নীতি আদর্শ তৈরি হয়। হ্যাঁ, আস্তে আস্তে মানুষ যখন বড় হয় তখন সে একটা নীতি আদর্শের উপর কখনোই সে মিথ্যে কথা বলে না, এবং এরকম কিছু লোকের মধ্যে আস্তে আস্তে তার মধ্যে একটা পোস্ট কনভেনশনাল তৈরি হয়। দেখা যায় যে একজন একজন খারাপ লোক, সে সে তার মানে তার অনেক টাকা পয়সা, তার বাপ মার অনেক টাকা পয়সা আছে, তারপরেও সে খারাপ কাজ করেই যাচ্ছে, অথচ তার না করলেও চলে। তার মধ্যে একটা, আবার সে গরিব হয়েও ভালো কাজ করতেছে। হ্যাঁ, একটা সোশ্যাল একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল লন্ডনে না কোথায়, সেখানে দেখা গেল একজন মানুষ, সে হেল্প চাচ্ছে, সে আসলে ধনী লোক কিন্তু একটা অভিনয় করছিল যে, তো দেখা গেল কোনো বড় লোক তাকে হেল্প করে না, একজন ফকির, একজন মিসকিন, একটা গরিব লোক তার কাছে যখন খাবার চাইছে, তার দুইটা পাউরুটি ছিল, সে একটা দিয়ে দিল, অথচ ধনী লোকরা কেউ তাকে হেল্প করলো না। তো এরকম একটা মানে তার মধ্যে একটা অন্যকে হেল্প করার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এটাও পোস্ট কনভেনশনাল স্টেজ। এটার মধ্যে সোসিয়েটাল কনসেনসাস, অর্থাৎ সমাজের মধ্যে একটা ঐক্য। হ্যাঁ, মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে, এবং দেখা যায় যে সবাই যেটাকে করছে, এই যে কনসেনসাস অফ দ্য মেজরিটি, সবাই যেটাকে যেটাকে ভোট দিচ্ছে মেজরিটি লোকজন, সেইটাই একটা নতুন ল তৈরি হচ্ছে। যেমন বর্তমানে যে গণতন্ত্র আছে, যদিও গণতন্ত্রের মধ্যে কিছু প্রবলেম রয়ে গেছে, তারপরেও এটা অনেকটা, আগে যে রাজতন্ত্র ছিল বা জমিদার প্রথা ছিল, সেখানে যেমন অত্যাচার ছিল, তার থেকে তো অনেকটা কমছে। এটা সত্য, আগে যেমন জমিদাররা যা ইচ্ছা তাই করে মানুষকে শাস্তি দিত, সেইখান থেকে একটা consensus of the majority, the democratic process result in a good laws, and good laws are followed to the extent they do not interfere with life. হ্যাঁ, অর্থাৎ কারো ব্যক্তিগত লাইফে তার নিরাপত্তা এবং তার শান্তি শৃঙ্খলা ভঙ্গে যেন এমন কোনো ল তৈরি হবে না। ইন্ডিভিজুয়াল রাইটস, তার হিউম্যান রাইটস, তার তার ব্যক্তিগত খাদ্য,
নিরাপত্তা এবং সিকিউরিটি, সেফটি, ফুড সিকিউরিটি, এই সমস্ত বিষয়। এগুলা হইলো থার্ড লেভেলে। এটা হলো সোসাইটাল কনসেনসাস, দ্যাট মিনস সোসাইটির ভালো হবে এই জন্য মেজরিটি যেটাকে পছন্দ করে সেই সমস্ত জিনিসটাকে অ্যাকসেপ্ট করা, এটা হলো স্টেজ 5। And stage 6 হলো প্রিন্সিপল। Universal principles are recognized and accepted when principles are in conflict with the law. However, the principle is the guide in determining moral reasoning. এই যে প্রিন্সিপল, এই প্রিন্সিপল অনেক সময় একটা নীতি নিয়ে কাজ করতেছে কিন্তু দেখা গেল সেটা লতে পড়ছে না, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। হ্যাঁ, অনেক সময় লর সাথে প্রিন্সিপালের কিছুটা কনফ্লিক্ট হতে পারে, তারপরে প্রিন্সিপাল নিয়ে চলতে হবে when principles are in conflict with the law, কিন্তু তারপরেও the principle is the guide in determining moral reasoning, অর্থাৎ তাকে নৈতিকভাবে শক্তি যোগাবে। এইটা হলো লার্নিং লেভেল 3 and স্টেজ 6। আরেকটা বিষয় আছে যে কোলবার্গ থিওরিরই এইটা আরেকটা অংশ, সেটা হলো ক্রিটিসিজম। অর্থাৎ ক্রিটিসিজম মিন্স দ্য moral reasoning does not necessarily correlate with moral behavior. Culturally biased toward democratic societies exposing strong individual rights. তার মানে কোনো কিছুর বিষয়ে আমরা ক্রিটিসিজম করতে পারবো, যেমন মত প্রকাশের স্বাধীনতা যেটা বলা হয়, এইটাও কোলবার্গ থিওরির একটা পার্ট। এটা ওই যে লাস্ট স্টেজেরই একটা অংশ, বাট এটা আরেকটা বিষয় যে ক্রিটিসিজম করার একটা ব্যবস্থা থাকতে হবে। তার মানে ফিডব্যাক নিয়ে যাতে ইমপ্রুভ করা যায় তার একটা ব্যবস্থা রাখাটাও কোলবার্গ থিওরির একটা অংশ, যে শুধুমাত্র যেটা অর্ডার করব সেইটাই নয়, বরঞ্চ আমি একটা অ্যাকশনে গেলাম সেইটার থেকে ফিডব্যাক নিয়ে পরবর্তীতে আরো ভালো কিছু করার ব্যবস্থা করাটা, এটাও কোলবার্গ থিওরির একটা অংশ। সাম রিসার্চার্স হ্যাভ posited that the theory has a gender biased against females. এরকম কথা বলছে যে কোলবার্গ থিওরিটা এগেইনস্ট ফিমেল, শুধু পুরুষদের কথা বলছে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। লার্নিং যে বিষয়টা, এটা মেয়ে বা ছেলের মধ্যে কিছুটা তো ডিফারেন্স হতেই পারে। যেমন বাচ্চা ছেলেরা একটু বেশি অ্যাক্টিভ হয়, মেয়েরা একটু 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 শান্তশিষ্ট হয়, এটা তো একটা স্বাভাবিক ন্যাচারাল বৈশিষ্ট্য। তো যাই হোক, ক্রিটিসিজমের মাধ্যমে কি হতে পারে, একটা সোসাইটির ল অ্যান্ড অর্ডারকে চেঞ্জ করা যায়। আমরা কোনো রুলস এন্ড রেগুলেশনকে আস্তে আস্তে ক্রিটিসিজমের মাধ্যমে অনেক সময় পরিবর্তন করে সোসাইটির পরিবর্তনে আমরা কাজ করতে পারি। আরেকটা আছে কগনিটিভ ডিসোনেন্স এন্ড এথিক্যাল রিজনিং। এটা হলো কগনিটিভ ডিসোনেন্স, এটা একটু মানে ইয়ের ভাষা কি বলা যায়, এটা হলো কি বলা হয়, ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজ। কগনিটিভ ডিসোনেন্স মানে বুদ্ধিগম্য অনৈক্য, অর্থাৎ মানুষের মতানৈক্য হতে পারে এবং তার থেকে এথিক্যাল রিজনিং তৈরি হয়। সেইটা 1959 সালে এটাকে থিওরি সিডি থিওরি বলে, কগনিটিভ ডিসোনেন্স সিডি থিওরি বলে। কগনিটিভ ডিসোনেন্স হলো যে এ ক্ল্যাশ বিটুইন ওয়ানস রিজনিং, অ্যাকশনস অর বিহেভিয়ার এন্ড ওয়ানস অ্যাটিটিউড অর বিলিফস। ক্ল্যাশ বিটুইন ওয়ানস রিজনিং, অ্যাকশনস অর বিহেভিয়ার এন্ড ওয়ানস অ্যাটিটিউডস অর বিলিফ। এই কারো বিলিফের সাথে যদি কোনো কিছু ক্ল্যাশ হয় তখন তাকে বলে কগনিটিভ ডিসোনেন্স। তুমি একটা বিলিফ করো, একটা নীতি আদর্শ নিয়ে চলছো, সেখানে যদি ক্ল্যাশ আসে তো সেটাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স বলা হয় সেটাকে। দিস ইনকনসিস্টেন্সিজ ক্যান কজ আনপ্লেজেন্ট টেনশন, অ্যাংজাইটি এন্ড ফিলিংস অফ স্ট্রেস। যেমন তুমি একটা নীতি নিয়ে চলতেছো, যেমন তুমি ঘুষ খাও না কিন্তু তোমাকে ঘুষ নিতে বাধ্য করছে, তখন তুমি খুব টেনশনে থাকবা, তোমার পেরেশানি আসবে। তো এইটাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স। অর্থাৎ সে তার নীতির সাথে সে আপোষ করতে পারছে না বলে সে অনেক পেরেশান থাকে, বাড়িতেও বলতে পারছে না, অফিসেও বলতে পারছে না, বসকেও বলতে পারছে না। মানে এক ধরনের এই যে প্রবলেমটা, এটাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স। মেথড টু রিডিউস দ্য ডিসকমফোর্ট, এই যে ডিসকমফোর্ট হলো, তার যে প্রবলেমটা হলো, এটা চেঞ্জ দ্যাট টু বেটার অ্যালাইন উইথ দ্য বিহেভিয়ার এন্ড রিজনিং। এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে মানে ট্যাক্টফুলি। যেমন যদি এটা আনএথিক্যাল হয় তাহলে আমাকে অ্যাভয়েড করতে হবে, কিন্তু আবার বসকেও
আমি তাকে তাকে লজ্জিত না করে আমাকে জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে, এটাকে বলা হয় and change the reasoning to better align with beliefs। হ্যাঁ, এখন পরিবেশটা খারাপ যখন, যেমন ধরো একটা সিংহ, সেই সিংহ যখন একা হয়ে গেল তখন 10টা হায়না সেই সিংহকে আক্রমণ করতে, তার মানে তুমি সিংহ হয়েও যখন হায়না 10টা হায়না এসে আক্রমণ করলো, সে তখন কিন্তু পারছিল না। তখন আরেকটা সিংহ যখন আসলো তখন সে ওই হায়নার থেকে মুক্তি পাইলো। এরকম একটা ইউটিউবে একটা দেখা গেল যে একটা সিংহ যখন একা হয়ে গেছে তখন 8-10টা হায়না এসে তাকে পায়ে কামড়াচ্ছে, হাতে কামড়াচ্ছে, পিঠে কামড়াচ্ছে, সে কিছুই করতে পারতেছে না। মানে যদি পিছনে দৌড় দেয় তো আরেক দিক থেকে তাকে অ্যাটাক করে। তো এইরকম ক্ষেত্রে অবশ্যই ট্যাক্টফুলি হয়ে তাকে বাঁচতে হবে। হয়তো সে একা পারবে না, তার সাথে আরেকটা গ্রুপ তৈরি করে তাকে তার তার যে বিলিফটা আছে সেটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করতে হবে। ব্রিং অ্যাটিটিউড এন্ড রিজনিং ক্লোজার টুগেদার। হ্যাঁ, অর্থাৎ আরো একটা গ্রুপ তৈরি করে যাতে আমরা আগাতে পারে। এথিক্যাল রিজনিং মে ইনভলভ কগনিটিভ ডিসোনেন্স। হ্যাঁ, এই যে রিজনিং এইটা ইনভলভ কগনিটিভ ডিসোনেন্স, এইটাই এথিক্যাল রিজনিং এর কারণেই এথিক্যাল কি বলে কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু ট্যাক্টফুলি এটার থেকে রিলিফ পেতে হবে, যেটা অনেক সময় আমাদের ইয়ের সাথে কি বলে আমার যে বিলিফ আছে, এথিক্যাল বিলিফ আছে, তার সাথে ম্যাচ করছে না, তখন কি হয়, একটা প্রবলেম হয়। আমি যেটা বিলিভ করি না কিন্তু আরেকজন আমাকে বাধ্য করছে, তখন এই জিনিসটা, তখন এটাকে সলভ করার জন্য অবশ্যই চেষ্টা করতে হয়। আচ্ছা, আরেকটা হলো প্রফেশনাল মোরাল রিজনিং। এটা হলো আরেকটা থিওরি আছে ম্যাককুয়েন 1979-এ। এটা উনি দেয় যে কোলবার্গ থিওরির মধ্যে কিছুটা অ্যাডাপ্টেশন নিয়ে আসেন। কোলবার্গ থিওরি যেটা ছিল সেটাতে অ্যাডাপ্টেশন নিয়ে আসেন ম্যাককুয়েন। এইটাও থিওরি অফ মোরাল রিজনিং। ড্র প্যারালেলস বিটুইন পার্সোনাল এন্ড প্রফেশনাল এথিক্স। এখানে শুধু পার্সোনাল এন্ড সোশ্যাল না, কিছু প্রফেশনাল এথিক্স যোগ করা, এইটাই হইলো ম্যাককুয়েনের মূল থিওরি, যে শুধু সোসাইটি, ব্যক্তি বা সমাজই না বা দেশই না, সাথে সাথে কিছু প্রফেশনাল এথিক্স রয়ে গেছে। যেমন ইঞ্জিনিয়ারদের একটা ধরনের এথিক্স থাকবে, ডাক্তারদের আরেক ধরনের এথিক্স থাকবে, তারপরে ওইটাকে কি বলা হয়, যারা বায়োলজিস্ট তাদের, যারা আহ, আহ, জীবাণু নিয়ে কাজ করে, জীবন্ত জিনিস নিয়ে কাজ করে, তাদেরও কিছু প্রফেশনাল, তাদের রেসপেক্টিভ প্রফেশনের সাথে সাথে কিছু এথিক্স আছে, সেইগুলা এই মিস্টার ম্যাককুয়েন এইটা উনি ইয়ে করেন। ডিফাইন ক্যাটাগরিজ অর ডাইমেনশন রাদার দেন ডেভেলপমেন্টাল স্টেজেস। এইখানে ক্যাটাগরি না করে ডাইমেনশন তৈরি করা হয়েছে, ক্যাটাগরিজ অর ডাইমেনশন রাদার দেন ডেভেলপমেন্টাল স্টেজেস। কিছু ক্যাটাগরিতে ভাগ করছে, ঠিক আছে, একবারে স্টেজ না বললে কিছুটা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছে অফ ডেভেলপমেন্টাল স্টেজেস। আমরা পরের স্টেজে দেখবো। এই লেভেলগুলো দেখো, একটা হলো প্রি প্রফেশনাল, একটা হলো প্রি প্রফেশনাল। প্রি প্রফেশনাল লেভেলে দুইটা স্টেজ। একটা হলো concern is for the gain of the individual, concern of concern is for the gain of individual, not the company, client or profession। অর্থাৎ প্রথম লেভেলে হলো প্রি প্রফেশনাল, হলো সে শুধু ব্যক্তি কেন্দ্রিক, নিজের স্বার্থ, নিজের কিভাবে উন্নত হয় এটা নিয়ে চিন্তা করা, এটা হলো স্টেজ 1। এন্ড স্টেজ 2 তো হলো কর্পোরেট লয়ালিটি এন্ড ক্লায়েন্ট কনফিডেন্স, অর্থাৎ সবসময় লয়াল টু দা কোম্পানি আর কর্পোরেট, এবং ক্লায়েন্ট কনফিডেন্স, তার মানে যেহেতু কর্পোরেটের সাথে সে লয়াল, এই জন্য ক্লায়েন্টের বিশ্বস্ততা অর্জন করা। প্রপার কন্ডাক্ট এন্ড পারসুট বাট অ্যাগেইন অনলি ফর প্রফেশনাল গেইন এন্ড অ্যাডভান্সমেন্ট। এটা হইলো প্রি প্রফেশনাল লেভেল। আর প্রফেশনাল লেভেল হলো লয়াল টু দ্য কোম্পানি ইজ এ প্রাইমারি ফোকাস, বাট অলসো দ্য হিজ এ টিম প্লেয়ার বিহেভিয়ার। সে শুধু কোম্পানির সাথে লয়ালি হবে না, সাথে সাথে একটা টিমের সাথে কাজ করা, টিম প্লেয়ার বিহেভিয়ার তার মধ্যে থাকতে হবে। প্লে ক্লোজ কনসার্ন ফর সোসাইটি এন্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ সে একটা টিমের মধ্যে, একটা সমাজের মধ্যে বাস করবে, একটা টিমকে নিয়ে চলবে। সমাজও তো আসলে একটা টিম, তাই না? একটা একটা টিমের মধ্যে সে থাকবে, শুধু ব্যক্তি কেন্দ্রিক না,
শুধু কোম্পানির লয়ালই সে থাকবে না, সাথে সাথে আশেপাশের লোকদেরকেও, একটা টিমকেও সে কিভাবে আগায় নিতে পারে তার একটা প্রফেশনাল বিহেভিয়ারের মধ্যে পড়ে। And loyal to company is consistent with loyal to the profession, connected to the loyal to the profession, যে প্রফেশনের মধ্যে আছে সেইটা সেই প্রফেশনের লয়াল থাকতে হবে। And good engineering is good for the profession, but the societal concerns are not emphasized. এই প্রফেশনাল ক্ষেত্রে সে প্রফেশনকেই গুরুত্ব দিবে, সোসাইটিকে তখনও সে গুরুত্ব দিবে না। হ্যাঁ, সে গুরুত্ব দিবে হলো কোম্পানিকে অথবা তার কোম্পানির টিমকে, এতটুকুর মধ্যে সে সীমাবদ্ধ থাকবে। সোসাইটি বা ওয়ার্ল্ড ওয়াইড যে বিষয় সেগুলা তখনও কনসিডার না করাটা হলো লেভেল 2 তে। আর লেভেল 3 হইলো একটু ব্রড লেভেল, এটা সার্ভিস টু দ্য হিউম্যান and welfare is the paramount. এই যে প্রিন্সিপাল প্রফেশনাল হলো সার্ভিস টু হিউম্যান and welfare is the paramount. Societal role, morals and values may trump professional standards and corporate loyalty. তার মানে কর্পোরেট লয়ালটির সাথে সাথে সার্ভিস টু হিউম্যান এন্ড ওয়েলফেয়ার এইটাই যাতে মেইন লক্ষ্য হয়, এটা হলো প্রিন্সিপাল এন্ড দি প্রফেশনাল এটা। এন্ড স্টেজ 6 হলো প্রফেশনাল কন্ডাক্ট ইজ গাইডেড solely by a sense of fairness and genuine concern for society. Decisions are based only on well-established personal principles and may contradict professional codes and even social roles. এই ক্ষেত্রে হলো মানে প্রিন্সিপালটাকে অগ্রগণ্য লেখে সোসাইটি এবং হিউম্যান বিইং অর্থাৎ মানব জাতির অর্থাৎ মানব সমাজের উন্নতি হয়, এই জিনিসটাকে লক্ষ্য রেখে যে প্রফেশন, এটাকে বলে প্রিন্সিপাল প্রফেশনাল বলা হয়। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমাদের মূল জিনিসটা যেটা পড়লাম সেটা হলো কিছু ডেফিনিশন। আমি যদি প্রথম থেকে আসি, আবার একটু দেখি, প্রথম থেকে যদি আসি তাহলে ইঞ্জিনিয়ারিং কাকে বলে সেটা, ইঞ্জিনিয়ারিং পাস্ট এন্ড প্রেজেন্ট কি ছিল এটা পড়বা। এথিক্স ভোকাবুলারি গুলা এগুলা একটু জানার চেষ্টা করবা যে কি কতগুলা এথিক্যাল বিহেভিয়ার বলা হয় বা ভোকাবুলারি, এগুলা একটু যাতে তোমরা বুঝতে পারো। তারপরে এথিক্স মরালস এন্ড লর মধ্যে যে রিলেশনশিপ, এটা হইলো এই স্লাইডে আছে, এটা পড়বা। আর হইলো কোলবার্গ থিওরি, এর মধ্যে 3টা লেভেলে 6টা স্টেজ, এটা অবশ্যই পড়বা ভালো করে। হ্যাঁ, এবং তার সাথে সাথে আরো 2টা জিনিস যোগ হলো ক্রিটিসিজম এন্ড কগনিটিভ ডিসোনেন্স এন্ড এথিক্যাল রিজনিং। আর ম্যাককুয়েনস মোরাল রিজনিং, এটা হলো প্রফেশনাল মোরাল রিজনিং। এই প্রফেশনাল মোরাল রিজনিং কাকে বলে এবং এর মধ্যে যে 3টা লেভেলে 6টা স্টেজ আছে, এগুলো একটু পড়বা। আচ্ছা, আমি ওপেন করে দিচ্ছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এখন করতে পারো। হ্যাঁ, আমি ওপেন করে দিছি, ইউ ক্যান ডিসকাস নাও। হ্যাঁ, প্রশ্ন করতে পারো। হ্যাঁ, বলো স্যার। যে সাইবার ল এবং ইঞ্জিনিয়ারিং এথিক্স স্যার। সাইবার ল পরে এখনই সাইবার ল না, এখনই সাইবার ল আসেই না এখনো, ওইটা আরো পরে। সাইবার ল স্যার বাংলাদেশে স্যার আমি বিভিন্ন জায়গায় খুঁজছি স্যার, সাইবার ল বইটা পাইনি স্যার। সাইবার ল বই এখনই দরকার নাই তোমার, আমি দেবো তোমাদের। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওইটা আরো পরে পড়াবো। আগে হলো সিম্পল এথিক্স মানুষের মধ্যে কিভাবে গ্রো করে, এটা তো পড়লাম। আর এরপরে আসতেছে ইঞ্জিনিয়ারিং এথিক্স এন্ড প্রফেশনাল এথিক্স, সেটা নেক্সট ক্লাসে পড়াবো। ঠিক আছে, আমি ওইটা আপলোড করে দিছি ম্যাটেরিয়ালটা, পরের ক্লাসেরটা মোটামুটি। এর মধ্যে যদি কিছু চেঞ্জ হয় ওইটা একটু দেখে রাখতে পারো। তো এগুলোর মধ্যে একটু মুখস্থও করতে হবে কিছু, ওই যে কোন লেভেলে কি কাকে বলে, ঠিক আছে। এবং এই স্লাইডটা মনে করো এথিক্স মরালস এন্ড দি ল, এটা যাতে তোমরা একটু স্টাডি করবা। তারপরে কোলবার্গ থিওরির যে 6টা স্টেজের যে কোনো একটা আসতে পারে বা 2টা আসতে পারবে, অথবা বলতে পারে কোলবার্গ থিওরিটা ডিসক্রাইব করো, তাহলে যাতে বলতে পারো। অথবা কোনো একটা ইয়ের মধ্যে রিলেশনশিপ অথবা ডিফারেন্স, এটা আসতে পারে। অথবা কগনিটিভ ডিসোনেন্স
কাকে বলে এরকম একটু পড়বা। আর হলো ম্যাককুয়েনস এর প্রফেশনাল, এই যে আমরা প্রফেশনাল ইথিক্স এর দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে। এটার মধ্যে মেইনলি হলো এই 6টা, 3টা লেভেলে 6টা ডাইমেনশনস। ম্যাককুয়েন মূলত নর্মাল যে ডেভেলপমেন্ট যেটা কোলবার্গ করছিল, যে সেটা বাচ্চা বয়স থেকে মানুষের মধ্যে আস্তে আস্তে কিভাবে এথিক্স ডেভেলপ করে সেটা ছিল, কিন্তু ম্যাককুয়েন এটা শুধু ব্যক্তিগত লার্নিং না, এটা হলো যাতে করে তার মধ্যে প্রফেশনাল স্কিল ডেভেলপ হয়, প্রফেশনাল লার্নিং হয়, সেই ব্যাপারটা উনি নিয়ে আসছেন। এইটুকুই দুইটা ডিফারেন্স। আমরা নেক্সট ক্লাসগুলোতে পড়বো হলো প্রফেশনাল এথিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং এথিক্স, ঠিক আছে। আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার সেটা হলো ইঞ্জিনিয়ারিং এন্ড প্রফেশনাল এথিক্স এ আছে, তারপরে সাইবার এথিক্স এবং আস্তে আস্তে আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে ঠিক আছে, এগুলো তাহলে একটু স্টাডি করো, যদি বুঝতে না পারো ইন্টারনেটে একটু সার্চ করে অর্থগুলো বুঝে একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে, তাইলে মনে থাকবে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কে আমাকে একটা অ্যাটেন্ডেন্সটা এক সময় পাঠাই দিও। হ্যালো, শুনতে পাচ্ছ? কেউ কে পাঠাবো আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। একজন একটু